ওগো শুনছো? কোথায় তুমি? একটা দারুণ খুশির খবর আছে, জলদি বাইরে এসো না। এই তো আসছি আসছি। কি হলো, এমন চিৎকার করছো কেন? আরে ব্যাপারটা অনেক বড়, আমি কাজ পেয়ে গেছি। তাতে আর নতুন কি? 10-15 দিন কাজ পাও, তারপর আবার 1 মাস হাত গুটিয়ে বসে থাকো। এই ঘর তো আমার জন্যই চলে, নয়তো দুবেলা খাবারও জুটত না। আরে সত্যি বলছি গো, এবারের যে কাজটা পেয়েছি সেটা 10-15 দিনের নয়, পুরো 3 মাসের কাজ। আর এবার পারিশ্রমিকও অনেক বেশি পাওয়া যাবে। 3 মাস টানা কাজ? এমন কি কাজ পেলে শুনি? আমাদের গ্রামে তো একটা বড় শিব মন্দির আছে, কিন্তু বজরংবলীর কোনো মন্দির নেই। তাই এবার একটা খুব বড় বজরংবলীর মন্দির তৈরি হচ্ছে, সেখানেই কাজ পেয়েছি। ওমা, এ তো খুব আনন্দের কথা। এই খুশিতে আজ আমি বাড়িতে পায়েস বানাবো। পায়েস? দুবেলা ভাত জোটে না, আর তুমি পায়েস খাওয়ার কথা বলছো? ও নিয়ে ভেবো না, আমার কাছে কিছু জমানো মুদ্রা আছে, তা দিয়ে আমরা দুজনে পায়েস তো খেতেই পারি। আর 3 মাস কাজ করলে তুমি এত টাকা আয় করবে যে আমরা 56 ভোগও খেতে পারবো। 56 ভোগের কথা জানি না, তবে অভাবটা যে একটু কমবে সেটা বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন কাজে যাই, তুমি রাতে পায়েস করে রেখো, একসাথেই খাবো। এই বলে পলাশ কাজের জন্য বেরিয়ে পড়ল। ওখানে পৌঁছাতেই সিদ্ধার্থবাবু বলল, কিরে পলাশ, প্রথম দিনেই এত দেরি? এখানে কাজ করার ইচ্ছে আছে তো, নাকি আমি অন্য কাউকে রাখবো? আরে না না সিদ্ধার্থ বাবু, আজকের মতো মাফ করে দিন। কাল থেকে আমি সময়ের আগেই পৌঁছে যাব, কথা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এবার কাজে লাগ। দেরি তো করেছিস, এখন মন দিয়ে কাজটা কর। জি, আমি মন দিয়েই কাজ করব। পলা সেই বলে কাজে লেগে পড়ল। অন্যদিকে প্রিয়তা বাজারে চলে গেল পায়েস কিনতে। কি ব্যাপার প্রিয়া, অনেকদিন পর এলে? দেখো, আজ কিন্তু তোমার জন্য সেই পোকা ধরা সস্তা চাল নেই, নিতে হলে এই ভালো চালটাই নিতে হবে। আরে না না, আজ আমি পায়েসের চাল নিতে এসেছি। পায়েসের চাল? কোথাও ডাকাতি করলে নাকি? জানো তো 100 গ্রাম চালের দাম 40টা তামার মুদ্রা। জানি, আর সেই জন্যই আমি অনেক দিন ধরে একটা একটা করে মুদ্রা জমিয়েছি। আমার স্বামী আজ থেকে 3 মাসের কাজ পেয়েছে, সেই খুশিতে আমাকে 50 গ্রাম পায়েসের চাল দিন। আচ্ছা, তো এই ব্যাপার, ঠিক আছে। তারপর প্রিয়তা পায়েসের চাল নিয়ে ঘরের দিকে রওনা দিল। অন্যদিকে মন্দিরে বজরংবলীর মূর্তি চলে এসেছে। পলাশ, এই মূর্তিটা নিয়ে আমার ঘরে রেখে দাও। মন্দিরের কাজ শেষ হলে পুজো করে এটা প্রতিষ্ঠা করা হবে। মনে রেখো, মূর্তিটা খুব দামি, যেন কিছু না হয়। ঠিক আছে সিদ্ধার্থবাবু, আপনি যা বলবেন। পলাশ মূর্তিটি নিয়ে যাওয়ার সময় পথে একটা কলার খোসায় পা পিছলে পড়ে যায়। পলাশের সাথে সাথে মূর্তিটিও ভেঙে যায়। এটা দেখে সিদ্ধার্থবাবু বলে, হায় হায়, কি করলি রে গাধা? এত দামি মূর্তিটা ভেঙে ফেললি। তোর ধারণা আছে তুই কি করেছিস? মাফ করে দিন সিদ্ধার্থবাবু, কে যেন পথে কলার খোসা ফেলে রেখেছিল, আমি দেখতে পাইনি, পা পিছলে গেল। এতে আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করে দিন সিদ্ধার্থবাবু। দোষ নেই মানে? তোকে বারবার বললাম এটা দামি মূর্তি। তোর মতো গর্ধব এই কথা বুঝবে না। তোর মতো ফকির জানবে কি করে এই মূর্তির দাম কত? দয়া করুন সিদ্ধার্থবাবু, আর এমন ভুল হবে না। ভুল করার জন্য তোকে এখানে আর রাখবই না। আজই তোকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছি। আর শোন, এই মূর্তির দাম তোকে দিতেই হবে। যদি না দিতে পারিস, তবে তোকে আর তোর বউকে এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোর ঘরবাড়িও বেচে দিয়ে এই মূর্তির দাম তুলব। মাফ করে দিন সিদ্ধার্থবাবু, আমি গরিব মানুষ, দুবেলা ভাত জোটে না, আমি এত টাকা কোথায় পাবো? ওসব আমি জানি না। 1 মাসের সময় দিলাম, টাকা না দিলে বুঝবি। এখন আমার সামনে থেকে দূর হ। অপয়া মুখ আর দেখাবি না আমাকে, বুঝলি? এ কি হয়ে গেল? প্রিয়তাকে যখন বললাম যে আমি কাজ পেয়েছি, ও কত খুশি হলো। বেচারি আমার জন্য পায়েস বানাচ্ছে এই আশায় যে আমি টাকা নিয়ে ফিরব। সব শেষ হয়ে গেল। হে উপরবালা, এ তুমি কি করলে? আর কেন আমার সাথেই এমন করলে? আমি তো কোনোদিন কারোর ক্ষতি চাইনি, কোনো নেশা করিনি, শুধু স্ত্রীর সাথে একটু শান্তিতে থাকতে চেয়েছিলাম।
আমি এখন কি মুখ নিয়ে বাড়ি ফিরব? এমন জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো। কথা বলতে বলতে হঠাৎ পলাশ মাটিতে পড়ে গেল। অন্যদিকে অনেক দেরি হয়ে গেল, কিন্তু পলাশ বাড়ি ফেরেনি। অনেকক্ষণ হয়ে গেল, পলাশ এখনো ফিরছে না কেন? পায়েস তো ঠান্ডা হয়ে গেল। এত কাজ কিসের? নাকি আমার জন্য কোনো উপহার আনতে গেলেন? হতে পারে, আরেকটু অপেক্ষা করি। প্রিয়তা অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু তখনও পলাশ বাড়ি ফিরে আসলো না। সে বাইরে দাঁড়িয়ে পলাশের জন্য অপেক্ষা করতে লাগলো। আর তখন ওখান থেকে দুই মহিলা যাচ্ছিলেন। তারা প্রিয়াকে দেখে বলল, ওরে প্রিয়তা, কার পথ চেয়ে বসে আছিস? তোর স্বামীর নাকি, যাকে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে? এ কি বলছেন দিদি? কাজ থেকে বের করে দিয়েছে মানে? আরে তুমি জানো না, পুরো গ্রাম জেনে গেছে যে তোমার স্বামী বজরংবলীর দামি মূর্তিটা ভেঙে ফেলেছে। শুধু কাজ থেকে তারাইনি, মূর্তির দামও চোকাতে বলেছে। কপাল পুড়েছে গো তোমার, এমন একটা অপদার্থের সাথে বিয়ে হয়েছে। চুপ করুন, আর একটা শব্দও বলবেন না। যা বলার আমাকে বলুন। আমার স্বামীর নামে কোনো কথা আমি শুনব না। খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আপনারা আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদেরও কোনো শখ নেই এখানে থাকার। আমি তো তোমার ভালোই কথা বলছিলাম। মহিলারা গজগজ করতে করতে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর প্রিয়তা সারা রাত জেগে অপেক্ষা করে, কিন্তু পলাশ বাড়ি ফিরল না। তারপর সকাল হয়ে গেল। তারপর পলাশ একটা স্বপ্ন দেখে। স্বপ্ন? ওটা কি স্বপ্ন ছিল? কত ভয়ানক স্বপ্ন! সিদ্ধার্থবাবু খারাপ ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু ওনার নামে এমন জঘন্য স্বপ্ন আমি কি করে দেখলাম? কিরে পলাশ, এখানে কি করছিস? সারা রাত এখানেই ছিলি নাকি? হ্যাঁ পুরোহিত মশাই, একটু চোখ লেগে গিয়েছিল। কিন্তু তোর তো এখানে থাকা উচিত নয়। তোর বউ সারা রাত তোর জন্য চিন্তা করছে। সে তোকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। কিন্তু বাড়িতে কি মুখ নিয়ে যাব? কাল যে সর্বনাশ হয়েছে। আমি শুনেছি সব। কাল তোর সাথে খুব অন্যায় হয়েছে, কিন্তু চিন্তা করিস না। সবাই জানতে পেরেছে যে কলার খোসাটা ঠিকাদার নিজেই খেয়ে ওখানে ফেলেছিল। গ্রামপ্রধান আর বাকিরা এই নিয়ে আলোচনা করছে। বিচার তুই পাবি। আপনি সত্যি বলছেন পণ্ডিত মশাই? যদি সত্যি হয় তাহলে উপরওয়ালা আমার সব কথা শুনেছেন। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কোথাও আগুন লাগতে দেখেছেন কারোর দাড়িতে? আগুন? না তো, আমি তো সিদ্ধার্থবাবু বাড়ির দিক দিয়ে আসছি। তেমন কিছু তো দেখিনি। হঠাৎ এ কথা কেন? না মানে, আমি স্বপ্নে দেখলাম সিদ্ধার্থবাবু বাড়িতে আগুন লেগেছে, তাই। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সিদ্ধার্থবাবুর বাড়িতে আগুন লেগেছে। দেখো গ্রামবাসীরা, এই সেই অলক্ষণে পলাশ আমার ওপর প্রতিশোধ নিতে ও আমার বাড়িতে আগুন লাগিয়েছে। তোকে আজ আমি ছাড়ব না। বিশ্বাস করুন সিদ্ধার্থ বাবু, আমি কিছুই করিনি। আমি তো মন্দিরে ঘুমোচ্ছিলাম। তোর কি নিজের ঘর নেই যে মন্দিরে ঘুমোচ্ছিলি? ধরা পড়েছিস বলে এখন বাহানা দিচ্ছিস। নিজের দোষ অন্যের ওপর চাপানো বন্ধ করো সিদ্ধার্থ। প্রধান মশাই, আপনি জানেন না এই পলাশ কত বড় বদমাশ। কাল মূর্তি ভাঙল, আর যখন আমি একে কাজ থেকে বার করে দিই তখন ও বদলা নেওয়ার জন্য আমার ঘরে আগুন ধরিয়ে দিল। আমি সব জানি। কলার খোসাটা তুমিই খেয়ে রাস্তায় ফেলেছিলে, যার জন্য বেচারা পলাশ পিছলে যায়। নিজের ভুল না মেনে তুমি উল্টে ওর উপর দোষ চাপাচ্ছিলে। আর আগুনের কথা বলছো? পলাশ তো সারা রাত মন্দিরে ছিল, পুরোহিত মশাই তার সাক্ষী। কিন্তু গ্রাম প্রধান? চুপ করো। তোমার জন্য অনেক ক্ষতি হয়েছে। আমি তোমাকে মন্দিরের কাজের দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছি, অন্য কাউকে দিয়ে কাজ করাবো। তোমার মতো ঠিকাদারের আমার দরকার নেই। এটা আপনি ঠিক করছেন না প্রধান মশাই। আমাকে ধমকি দিচ্ছ? তোমার বিচার পরে হবে। পলাশ, তোকে আমি পরে দেখে নেব। পলাশ, তুমি বাড়ি যাও, আর মূর্তির টাকাও তোমাকে দিতে হবে না। কাল থেকে তোমার স্ত্রী দুশ্চিন্তায় আছে। যাও, ওর কাছে যাও। আপনাকে অনেক ধন্যবাদ প্রধান মশাই। তারপর পলাশ বাড়ি ধীরে গেল।
এবং ও ওর স্ত্রী প্রিয়তাকে সব ঘটনা বলল। গ্রাম প্রধান না থাকলে যে কি হতো, আমরা তো এমনিতেই গরিব, ঋণের দায় শেষ হয়ে যেতাম। যা হয়েছে ভালোই হয়েছে, এখনো সব ছাড়ো, অনেক খিদে পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি তোমার জন্য ক্ষীর নিয়ে আসছি। আরে শোনো, তুমি ক্ষীর খাওনি নাকি? তুমি না ফিরলে আমি একা খাই কি করে বলো? আমি এক্ষুনি আনছি। তারপর ওরা দুইজন ক্ষীর খেয়ে নিল। তার কিছুক্ষণ পর ওরা ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে পলাশ একটা স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে কেমন করতে লাগে। ওগো ওঠো, কি হয়েছে? অমন করছো কেন? শুনছো নাকি? প্রিয়তা, এ কি স্বপ্ন দেখলাম? আবার কোনো খারাপ স্বপ্ন? খারাপ না, এটা ছিল আসল স্বপ্ন। জানো প্রিয়তা, কাল মন্দিরে যখন আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তখন থেকে আমি যা স্বপ্নে দেখছি তাই সত্যি হচ্ছে। সিদ্ধার্থবাবু বাড়িতে আগুন লাগার স্বপ্নটাও সত্যি হয়েছে। এখন যেটা দেখলাম সেটাও সত্যি হবে। আমাদের কিছু করতে হবে প্রিয়তা, জলদি চলো। কিন্তু কোথায়? রাস্তায় বলছি, তুমি আগে চলো। তারপর পলাশ আর প্রিয়া ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে মশাল নিয়ে সিদ্ধার্থবাবু ওখানে আসে। গ্রামবাসীদের তো বোকা বানালি, কিন্তু আমি জানি আমার ঘর তুই পুড়িয়েছিস। আগুন দিয়েছিস যখন, আগুনেই শেষ হ। তুই আর তোর বউ আজ এই ঘরেই পুড়ে খাক হয়ে যাবি। ঠিকাদার আগুন লাগাতে যাওয়ার আগেই গ্রামবাসীরা আর গ্রাম প্রধানের সাথে সেখানে পৌঁছে যায়। প্রধান মশাই, আপনারা জানলেন কি করে আমি এখানে আসব? পলাশ আমাদের নিয়ে এসেছে। তুমি যখন এই পরিকল্পনা করছিলে, ও সব জেনে ফেলেছিল। ভালো হয়েছে পলাশ, তুমি আমাদের নিয়ে এলে, নয়তো এই লোকটার আসল চেহারা জানতেই পারতাম না। গ্রামবাসীরা, ধরো একে, আর কাল সকালে মহারাজের কাছে নিয়ে যাবে। উনি একে শাস্তি দেবেন। তারপর প্রধান মশাই আর গ্রামবাসীরা মিলে সিদ্ধার্থবাবুকে ধরে নিয়ে চলে গেল। এটা কি করে সম্ভব প্রিয়তা? কালকে একটা স্বপ্ন দেখেছিলাম যে সিদ্ধার্থবাবুর বাড়িতে আগুন লেগেছে, সেটাও সত্যি হলো। আর আজকে যেই স্বপ্ন দেখলাম সেটাও সত্যি হয়ে গেল। উপরওয়ালার লাখ লাখ শুক্রিয়া যে আগুন ধরার আগেই তুমি স্বপ্ন দেখেছো, না হলে যে কি থেকে কি হতো তা কে জানে। এখন ওই সব চিন্তা আর করো না, এখন সব ঠিক আছে। এখন চলো শুয়ে পড়ি। কে জানে আবার যদি কোনো স্বপ্ন দেখি। এখন তো আমি ভবিষ্যৎ দেখতে পাই। তারপর ওরা দুইজন শুয়ে পড়ে। ওগো, সকাল হয়েছে, ওঠো। নাকি সারাদিন স্বপ্নই দেখবে? কি গো, ওঠো। আহা, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর তুমি ভেঙে দিলে। এমন কি স্বপ্ন দেখছিলে? দেখলাম আমরা খুব ধনী হয়ে গেছি। আমাদের হাতে একটা গুপ্তধন লেগেছে। আমাদের জীবনটা আর আগের মতো নেই। কিন্তু আফসোস, এটা শুধুই স্বপ্ন। স্বপ্ন কি আর সব সত্যি হয়? তার মানে আমরা কি সত্যি বড়লোক হয়ে যাব? পাগল নাকি প্রিয়তা? বললাম তো স্বপ্ন। কেন? তোমার দেখা স্বপ্ন তো সত্যি হয়। দুদিন ধরে যা যা দেখলে সবই তো মিলে গেল। তার মানে এই স্বপ্নটাও সত্যি হবে। জলদি বলো, কোথায় দেখেছো গুপ্তধন? আমরা এক্ষুনি গিয়ে খুঁজে বের করব। ঠিক মনে নেই, তবে একটা মাঠ ছিল, পুরো ন্যাড়া জমি। তার মাঝখানে একটা অদ্ভুত ধরনের গাছ ছিল। ঠিক তার নিচেই গুপ্তধনটা পোতা ছিল। ন্যাড়া জমি? আমাদের এই গ্রামে তো অন্তত 6টা ন্যাড়া জমি আছে। আর যদি অন্য গ্রামে হয় তবে তো খুঁজে পাওয়া মুশকিল। তবে যাই হোক, ভাগ্য ফেরাতে হলে খুঁজতেই হবে। ঠিক বলেছ প্রিয়তা, চলো এক্ষুনি গিয়ে গুপ্তধনটা খুঁজে বের করি। এরপর পলাশ আর প্রিয়তা ওই ন্যাড়া জমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজার পরও ওই জমিটি ওরা খুঁজে পায়নি। সত্যি কি তুমি ওই গুপ্তধনের স্বপ্নটাই দেখেছিলে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা স্বপ্নই দেখেছিলাম। তো ওই জায়গা আমরা এখনো খুঁজে পাচ্ছি না কেন? ওই জায়গাটা অন্য গ্রামে নেই তো? এখন আমরা ওই জায়গাটা কোথায় খুঁজবো? এ তো বড় সমস্যার কথা। কিন্তু এখনো একটা জায়গা আছে, ওটাও পুরোপুরি ন্যাড়া জায়গা, মানে যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। চলো দেখে আসি, যদি ওই জায়গায় ওটা পেয়ে যাই।
তারপর পলাশ আর প্রিয়তা ওই জায়গাটা দেখার জন্য বেরিয়ে পড়ে। যখন ওরা ওই জায়গায় পৌঁছে যায় তখন ওরা দেখে যে ওই ন্যাড়া জায়গায় সত্যি একটা অন্য রকমের গাছ লাগানো ছিল। ওই দেখো প্রিয়তা, আমি বলেছিলাম না, ঠিক সেই গাছটা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। চলো চলো গিয়ে দেখি। তারপর ওরা দুইজন ওই গাছটার ঠিক পাশে গর্ত খুলতে শুরু করে। কিছুক্ষণ পর ওখান থেকে একটা সিন্দুক পাওয়া যায়। সেটা খুলতেই দেখা যায় তাতে প্রচুর সোনার মুদ্রা। এত সোনার মুদ্রা আমি জীবনেও একসাথে এত দেখিনি। প্রিয়তা, এটা কি সত্যিই না স্বপ্ন? এটাই তো সেই স্বপ্ন যেটা এখন সত্যি হলো। এখন আর আমাদের দুবেলা খাবারের জন্য চিন্তা করতে হবে না। ঠিক বলেছ, কিন্তু প্রিয়তা, আমরা যদি এত সোনা নিয়ে গ্রামে থাকি সবাই সন্দেহ করবে। কালকের ভিখারি রাতারাতি বড়লোক হলো কি করে, এই ভেবে সবাই সোনাগুলো কেড়ে নিতে পারে। ঠিক তো বলছো, তাহলে উপায়? এক কাজ করি, আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। সেখানে আমাদের কেউ চিনবে না, সবাই ভাববে আমরা জন্ম থেকেই ধনী। সেখানে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারবো। এই বলে ওরা দুইজন ওই গুপ্তধন নিয়ে অন্য গ্রামে চলে যেতে থাকে, এই ভেবে যে এখন তারা সুখে শান্তিতে ধনীদের মতো জীবন কাটাবে। কিন্তু তারা কি জানতো তাদের দরজায় ঠিক কোন বিপদ কড়া নেড়ে অপেক্ষা করছে? মহারাজ, আমরা সেই চোরটাকে ধরে ফেলেছি যে আমাদের রাজকোষ থেকে ধন চুরি করে পালিয়ে গিয়েছিল। খুব ভালো মন্ত্রী মশাই, তুমি ভালো কাজ করেছো। তো বলো চোর বাবাজি, আমার ধন কোথায় রেখেছো? যদি সোজা কথায় বলে দাও তো আমি তোমাকে বেশি কষ্ট দেব না। যদি তুমি না বলো তাহলে তোমার শরীরে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেওয়া হবে। মহারাজ, দয়া করুন, আমার এক বন্ধু আমাকে লোভ দেখিয়ে এই কাজ করিয়েছে। যদি ধরতেই হয় তাকে ধরুন, আমি কিছু করিনি। ও সব শুনতে চাই না, আমার গুপ্তধন কোথায় তুমি সেটা বলো। মহারাজ, আমি পাশের গ্রামের একটা ন্যাড়া জমিতে ওগুলো পুঁতে রেখেছি। চেনার সুবিধার জন্য ওপরে একটা বুনো গাছ লাগিয়েছি। ঠিক আছে মহারাজ মশাই, আমি চোরকে নিয়ে গিয়ে ধন উদ্ধার করে আনছি, তারপর এই চোরের ফয়সালা হবে। ঠিক আছে মন্ত্রী মশাই। এই বলে মন্ত্রীমশাই চোরকে সাথে নিয়ে ওই স্থানে যায় যেখানে চোর ওই গুপ্তধন লুকিয়ে রেখেছিল। এ কি, আমি তো এই গুপ্তধনটি এখানেই দেখেছিলাম। মনে হচ্ছে কেউ এখনই গর্ত খুঁড়ে নিয়ে গেছে। মন্ত্রীমশাই ওই চোরকে কারাগারে বন্ধ করে ও আসল চোরকে খুঁজতে বেরিয়ে পড়ে। মন্ত্রীমশাই সেই গ্রামের প্রতিটি কোণায় খোঁজ করে, কিন্তু চোরের কোনো খোঁজ মেলেনি। তাই মন্ত্রীমশাই চোরকে খুঁজতে অন্য গ্রামে চলে গেলেন। আরে বন্ধু, শুনেছ, আমাদের গ্রামে একটা অনেক ধনী লোক এসেছে, আর উনি একটা বাড়ি কিনছে, যেই বাড়ি কিনা অনেক ধনী মানুষ না হলে কিনতে পারে না, যেটা শুধু খুব ধনী লোকেরাই কিনতে পারে। আমার মনে হয় সে কোনো ব্যবসায়ী হবে যার মহারাজের সঙ্গে ভালো সম্পর্ক আছে। তাই আমাদের উচিত তার সঙ্গে নরমভাবে আচরণ করা, আর তার সঙ্গে বন্ধুত্ব করাও দরকার, তাতেই আমাদের লাভ হবে। ঠিক তো বলছো বন্ধু। মন্ত্রী মশাই এইসব কথা শুনে ফেলে আর ওই ব্যবসায়ীর সাথে দেখা করার জন্য ওর বাড়িতে চলে যায়। কি আপনি? আর আমার কাছে কি কাজ? আমি তো শুধু মহারাজের সেবক। শুনলাম আপনি বড় ব্যবসায়ী, আপনার অনেক ধন আছে, তাই মহারাজ আপনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। না না মন্ত্রীমশাই, আমি ব্যবসায়ী নই। এগুলো আমার পূর্বপুরুষের ধন, তারা অনেক কষ্ট করে এগুলো জমিয়েছিলেন। তাই নাকি? তা আপনার সেই পূর্বপুরুষের সিন্দুকটা কি একবার দেখতে পারি? মহারাজ দেখতে চান আপনি ঠিক কতটা ধনী, সেই অনুযায়ী কর বা ট্যাক্স ধার্য করা হবে। তাহলে আপনাকে অনেক সুবিধে দেওয়া হবে, যা সাধারণ মানুষকে দেওয়া হয় না। জি নিশ্চয়ই, যদি এমন কথা হয় তো আপনি আমার ধন দেখতে পারেন। আমার সন্দেহ ঠিকই ছিল। এটাই সেই সিন্দুক যেটা চোর চুরি করে নিয়েছিল, আর এ নিশ্চয়ই ওই চোরের সাথী। মাফ করবেন মহাশয়, আপনাকে এখনই আমার সাথে রাজপ্রাসাদে যেতে হবে। রাজপ্রাসাদ?
কিন্তু কেন? কোনো সমস্যা হলো নাকি? আরে না না, কোনো গড়বড় নেই। আসলে আপনার কাছে যে পরিমাণ সম্পদ আছে তার ভিত্তিতে আপনার উপর কত কর ধার্য হবে এবং আপনাকে কি কি সুবিধা দেওয়া হবে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য আপনাকে আমার সঙ্গে যেতে হবে। মহাশয়, এতে আপনার কোনো অসুবিধা তো নেই? আরে না না, কোনো অসুবিধা নেই। শুধু আপনি আমার স্ত্রীকে আসতে দিন, সে সবজি কিনতে বাজারে গেছে। আমি যদি ওকে না বলে চলে যাই তাহলে ও বেচারি চিন্তায় পাগল হয়ে যাবে। তার কিছুক্ষণ পরেই পলাশের স্ত্রী প্রিয়তা বাড়ি ফিরে আসে। ওগো শুনছো, আমি বাজার থেকে আসার সময় শুনলাম এক চোর নাকি কোষাগারের ধন চুরি করে ন্যাড়া জমিতে পুঁতে রেখেছিল। মন্ত্রীমশাই নাকি সেই চোর আর ধন খুঁজছেন। মন্ত্রী চোরের খোঁজ করছেন? এ কি কথা বলছো প্রিয়তা? তাহলে কি আমরা যে ধনভাণ্ডার পেয়েছিলাম সেটা চুরি করা ছিল? তো শেষ পর্যন্ত তোমরা সব জেনে গেছ। মনে রেখো, এখন পালানোর কোনো পথ নেই। তোমাদের পক্ষে এটাই ভালো। নিঃশব্দে আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো। দয়া করে শুনুন মন্ত্রীজি, এতে আমার স্বামীর কোনো দোষ নেই। তিনি ওই ধন ভাণ্ডার চুরি করেননি। আমরা তো ধনটা মাটিতে পোতা অবস্থায় পেয়েছিলাম, তাই নিয়েছিলাম। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে মন্ত্রীজি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমি কি তোমাদের বোকা মনে হয়? যে জমি তোমাদের ছিল না সেখানে কেন গেলে, আর কেনই বা সেই জমি খুঁড়ে দেখলে? যে জানেই না ধন কোথায় লুকোনো আছে, সে কখনোই তা খুঁজে পেতে পারে না। এটা হতেই পারে না যে তোমরা কিছুই জানতে না। তোমরা তখনই জানতে পারো যখন চোরের সঙ্গে তোমাদের যোগাযোগ থাকে। না মহারাজ, আমি শুধু এটুকুই বলবো, এতে আমার স্ত্রীর কোনো হাত নেই। সে বেচারি সম্পূর্ণ নির্দোষ। দয়া করে তাকে এসব মামলায় জড়াবেন না মহারাজ। সত্যি যদি এমন হয় তো ঠিক আছে, তুমি একাই চলো আমার সাথে। মহারাজ, এই হলো সেই চোর যার সঙ্গে মিলে সেই চোর সিন্দুকটি চুরি করেছিল। তাহলে তুমি সেই চোর? সৈন্যরা, এর সঙ্গীকে এখানে নিয়ে এসো। বলো, এই লোকটাই কি সে যার সঙ্গে তুমি মিলেই চুরি করেছিলে? হ্যাঁ মহারাজ, এটাই সেই বন্ধু। অবিকল সেই উচ্চতা, সেই চোখ, এটাই আমার সঙ্গী মহারাজ। ঠিক আছে। সৈন্যরা, এই দুজনকে এক্ষুনি নিয়ে গিয়ে চিরতরের জন্য জেলে বন্দি করো। একটা কথা বলো তো চোর ভাই, তুমি কেন আমাকে তোমার সঙ্গী বললে? তুমি কি বলছো বন্ধু? তুমি তো আমার সঙ্গে মিলেই চুরি করেছিলে, তাই আমি তোমার নামই নেব না। কিন্তু আমি তো তোমাকে চিনিই না ভাই। তাহলে আমি তোমাকে কিভাবে চিনি বন্ধু? এরা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে, কিন্তু আসলে একেবারেই বোকা। আমি যা বলেছি সেটাকেই সত্যি ধরে নিয়েছে। আমি তো শুধু ওদের বিভ্রান্ত করতে আর হয়রানি করার জন্যই এই মিথ্যে গল্পগুলো বানিয়েছিলাম। আসলে আমার কোনো সঙ্গীই নেই। তাহলে এর মানে তুমি মিথ্যে বলেছিলে, যাতে তারা তোমার আরেক সঙ্গীকে খুঁজতে দিনরাত ব্যস্ত থাকে? তা না হলে আর কি, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কিভাবে এই চক্করে পড়ে গেলে। আর তার থেকেও আশ্চর্যের কথা, তুমি কিভাবে জানলে আমি ধনটা কোথায় লুকিয়ে রেখেছি? আমি বললেও তুমি বিশ্বাস করবে না, তাই এই কথা ছেড়ে দাও। আরে কেন বিশ্বাস করব না? এরা বোকা হতে পারে, কিন্তু আমি নই। তুমি বলো তো। তাহলে শোনো, আমার এমন স্বপ্ন আসে যার মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পারি। তারপর পলাশ ওকে সব ঘটনা বলল। চোর এই কথা খুব মন দিয়ে শুনল এবং বলল, ভবিষ্যৎ দেখার স্বপ্ন? এসব কি আজে বাজে কথা বলছো? এমনটা কি সত্যি কখনো সম্ভব? তোমার কথায় বিশ্বাস করা সত্যি খুব কঠিন বন্ধু, কিন্তু তোমার আমাকে খুবই সরল সাধাসিধে মানুষ মনে হচ্ছে। নিজের স্ত্রীকে বাঁচাতে তুমি মিথ্যা দোষটাও নিজের কাঁধে তুলে নিয়েছ। সেই কারণেই আমি তোমার উপর বিশ্বাস করে নিচ্ছি। তারপর হঠাৎ পলাশ চোখ বন্ধ করে কেমন যেন করতে থাকে। মনে হয় আবার কোনো স্বপ্ন দেখছে। আরে বন্ধু, কি হলো? চোখ বন্ধ করে এমন করছো কেন? না, হতে পারে না, এটা হতে পারে না। কি হতে পারে না? তুমি আবার কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি?
হ্যাঁ, আমি দেখেছি মহারাজের প্রাণ বিপদের মধ্যে রয়েছে। তার শরবতে বিষ মেশানো হয়েছে। তিনি যদি সেটা পান করেন তাহলে তার মৃত্যু হবে। আমাকে কিছু না কিছু করতে হবে, না হলে মহারাজের প্রাণ চলে যেতে পারে। আরে তুমি কেন ভয় পাচ্ছ? মরলে মহারাজ মরবে, তোমার কি? মহারাজের প্রাণই আমার প্রাণ। মহারাজের কিছু হয়ে গেলে এই রাজ্য ভয়ঙ্কর সংকটে পড়বে। তুমি তা বুঝবে না। সৈন্যরা, সৈন্যরা, ওঠো! আরে কি হয়েছে? এত রাতে চিৎকার করছো কেন? পানি শেষ হয়ে গেছে নাকি? পানি শেষ হয়নি, মহারাজের প্রাণ বিপদের মধ্যে রয়েছে। কি বললে? মহারাজের প্রাণ বিপদের মধ্যে? আর সেটা তুমি কিভাবে জানলে? কোনো স্বপ্ন দেখেছো নাকি? ও আমি বাজারে কারো মুখে শুনেছিলাম যে মহারাজকে বিষ দেওয়া হবে তারই শরবতে। তুমি কি আমাদের একেবারে বোকা ভেবেছ? যদি বাজারে শুনেই থাকো তাহলে আগে আমাদের জানাওনি কেন? ছেড়ে দাও ভাই, এরা তোমার কথা বুঝবে না, বলে কোনো লাভ নেই। চলো ঘুমিয়ে পড়ি। কিন্তু মহারাজ, দেখো ভাই, তুমি যা করতে পারবে তুমি সেটা করেছো। এর থেকে বেশি তুমি কিছু করতে পারবে না। এখন ঘুমিয়ে পড়ো, বেকার নিজের মাথা খারাপ করোনি। এই কথা বলার পর চোরটি ঘুমিয়ে পড়ে, আর পলাশ সারা রাত দুশ্চিন্তায় কাটায়। ঘুম আর আসে না। সকাল হতে পলাশকে মহারাজের কাছে ডেকে পাঠানো হয়। মহারাজ, আপনি বেঁচে আছেন? তাহলে তুমি কি চাও আমি মরে যাই? না মহারাজ, ওটা তো আমার একটা খারাপ স্বপ্নই এসেছিল, তাই। এমন তো নয় যে কেউ আমাকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। হ্যাঁ মহারাজ, কিন্তু আপনি কিভাবে জানলেন? গতকাল আমরা যখন তোমাকে কারাগারে বন্দি করেছিলাম, তারপরে তোমার স্ত্রী এসেছিল। সে বলছিল তোমার নাকি এমন স্বপ্ন আসে যেখানে ভবিষ্যতের ঘটনাগুলো দেখা যায়। প্রথমে আমাদের মনে হয়েছিল সে শুধু তোমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে, কিন্তু পরে তুমি সৈনিককে বিষের কথাটা বলেছিলে। সেই সৈনিক এসে আমাকে সব জানায়। আমি বিষয়টা ভালো করে তদন্ত করে দেখি এবং তখন জানতে পারি এক সেবিকা অন্য রাজ্যের শত্রুর প্ররোচনায় শরবতে বিষ মিশিয়ে এনেছিল। যখন আমি তাকে সেই শরবত পান করতে বলি, তখন সে ভয় পেয়ে যায়। ভয়ের চোটেই সে তার সব সত্য কথা স্বীকার করে ফেলে। আর সেই কারণেই আমরা তোমার স্বপ্নের কথাকে আর অস্বীকার করতে পারি না। তোমার স্ত্রী জানিয়েছে তুমি সেই ধনভাণ্ডারটি স্বপ্নেই দেখেছিলে। তুমি কোনো চুরি করনি, তাই আমরা তোমাকে নির্দোষ ঘোষণা করছি এবং মুক্তি দিচ্ছি। মহারাজ, আপনি কি সত্যি বলছেন? আপনাকে ধন্যবাদ যে আপনি আমার স্ত্রীর উপর বিশ্বাস রেখেছেন এবং আমাকে ছেড়ে দিয়েছেন। শুধু তোমাকেই মুক্তি দিইনি, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ। তাই আমাদের ধনে যে বাড়িটি তুমি কিনেছিলে সেটাই আমরা পুরস্কার হিসেবে তোমাকে দিচ্ছি। আর তোমাকে আমরা একটি কাজও দিচ্ছি। এখানে তোমাকে মন্ত্রীজির সঙ্গে কাজ করতে হবে। তোমার স্বপ্নের কারণে আমাদের অনেক উপকার হবে। তো বলো, তুমি কি এখানে আমার অধীনে কাজ করতে চাও? জি মহারাজ, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমি কাল থেকেই কাজে যোগ দেব। মহারাজ, এখন আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দিন। আমি বাড়ি গিয়ে প্রিয়তাকে এই সুখবরটা দিতে চাই। বেচারি নিশ্চয়ই দুশ্চিন্তায় আছে। হ্যাঁ, নিশ্চয়ই, তুমি যেতে পারো। এরপর পলাশ বাড়ি ফিরে যায় এবং প্রিয়তাকে সব কথা জানায়। অবশেষে তাদের দারিদ্র্যের বন্ধন ছিন্ন হয়।